আজকে আমাদের আলোচনা শুরু হবে চলতরিতের লেকচার 2। চলতরিতের আমরা কিছু টপিক আলোচনা করছিলাম গত লেকচারে। এই লেকচারে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, তো এখানে আমরা আলোচনা শুরু করব রোধের সমবায় থেকে। আমাদের আলোচনা এখানে শুরু হবে রোধের সমবায়। রোধের সমবায় হলো যে কিভাবে রোধকে সংযোগ দেওয়া যায়। রোধের সমবায় দুই ধরনের, একটা হলো শ্রেণী আর একটা হলো সমান্তরাল, আর একটা হয় মিশ্র। মিশ্র হলো শ্রেণী আর সমান্তরাল মিক্স অবস্থায় থাকে। তো আমরা শ্রেণী আর সমান্তরালটা ভালো করে বুঝতে পারলে মিশ্রটা ওখান থেকে আমরা করতে পারবো। তো শ্রেণী সমবায় কেমন? যদি এইগুলা হলো রোধ, যদি এরকম থাকে যে একই লাইনের ভিতরে রোধ এরকম শ্রেণীতে একটার পর একটা এইভাবে সাজানো, তাহলে এই অবস্থাটাকে বলা হয় শ্রেণী সমবায়। যদি আমরা তিনটা রোধকে এইভাবে হিসাব করি, R1 R2 R3 হিসাবে নামকরণ করি, তাহলে এদের থেকে যে তুল্য রোধ পাওয়া যাবে সেই তুল্য রোধটা হবে এই তিনটার যোগফল। এখন তুল্য রোধটা কি? তুল্য রোধ জিনিসটা হলো যে এই তিনটা রোধে যে কাজ একসাথে করতে পারবে তার পরিবর্তে যদি আমি এই যে RS এই রোধটাকে ব্যবহার করতাম, সেটাই হতো তুল্য রোধ। যেমন ধরো যে এখানে একটা 1 ওহমের রোধ আছে, এখানে একটা 2 ওহমের রোধ আছে, এখানে একটা 3 ওহমের রোধ আছে। এখন এই তিনটাকে যদি আমি তুল্য রোধ করি তাহলে কত হবে? তিনটাকে যোগ করে দিতে হবে, তাহলে কত পাওয়া যায়? 6 ওহম। এখন এই 6 ওহম তুল্য রোধ মানে হলো এই তিনটা রোধ থাকা যা কথা, অ্যাকচুয়ালি যদি আমরা এরকম 6 ওহমের একটা রোধকে যুক্ত করে দিতাম তাহলে 6 ওহম রোধ একাই কি করতো? এই তিনটা রোধের কাজ একাই করে দিতে পারতো, একাই করতে পারতো। এই রোধ যে কথা, এই তিনটা ইন্ডিভিজুয়াল রোধ আলটিমেটলি একই কথা। তো এই অবস্থাটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। ঠিক আছে? তো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এগুলো আমরা কিভাবে বুঝবো? সার্কিট দেখে, যে সার্কিটের মধ্যে কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, এগুলো যখন আমরা সার্কিট করবো তখন আস্তে আস্তে জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে। তো আশা করি এই রোধের শ্রেণী সমান্তরাল সমবায় সম্পর্কে ক্লাস 9-10 বা এসএসসি তোমরা এই জিনিসটা মোটামুটি শিখে আসছো। তো এইটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার পড়বে না হয়তো। এরপরে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি? দেখো, যদি আমরা এইভাবে দুইটা রোধ নেই তাহলে এরা কি সমান্তরাল আছে নাকি শ্রেণীতে আছে? দেখো, এটা যদি R1 এটা R2 হয়, এরা কিন্তু এই অবস্থাতে আছে শ্রেণী। এই সমবায়টাও কিন্তু শ্রেণী সমবায়। কারণ কি? যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারি কানেকশন না দিব ততক্ষণ পর্যন্ত এই দুইটা রোধ কি একই সাথে পাশাপাশি, মানে একটার সাথে আরেকটা একই সার্কেলের মধ্যে আছে বা একই চক্রের ভিতরে আছে তারা। কিন্তু যদি এরকম করতাম যে এই পাশে আমি লাইনটাকে ডিভাইড করে দিয়ে আমি বললাম যে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই পয়েন্টে যখন কারেন্ট আসবে তখন এই কারেন্টটা দুই লাইনে ভাগ হবে। যখন দুই লাইনে ভাগ হবে তখন এই দুইটাকে আমরা সমান্তরাল হিসেবে বিবেচনা করব। আর যদি এই পাশে দুটো লাইন না থাকতো তাহলে সেক্ষেত্রে এইটাকে আমরা বলতাম শ্রেণী সমবায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা যদি এখন সমান্তরাল সমবায় হয় সেক্ষেত্রে এই দুইটাকে তুল্যরোধ কিভাবে হিসাব করতে হয়? তুল্যরোধ হিসাব করতে হয় এইভাবে সমান্তরালের ক্ষেত্রে, 1/R1 প্লাস 1/R2 এর উপরে হবে ইনভার্স 1। এই এখন ধরো আমি যদি ধরে নেই যে এখানে একটা 1 ওহমের রোধ আর এইটা হলো একটা 2 ওহমের রোধ, তাহলে এদের তুল্য রোধ কত হবে সমান্তরাল অবস্থায়? 1/1 প্লাস 1/2 এর উপরে ইনভার্স 1। তাহলে লসাগু করলে 2, আর উপরে কত আসে? নিচে লসাগু হলো 2 আর উপরে আসে 3, তাহলে এইটাকে ইনভার্স 1 করলে আসে 2/3 এত ওহম। তো এইটা মানে কি? ওই যে একই কথা, যে এই দুইটা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা যা কথা, যদি এই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ নিতাম যেইটা হতো 2/3 ওহম, তাহলে এই 2/3 ওহম একটা রোধ যা কথা, এই দুইটা রোধ সমান্তরালে রাখা আলটিমেটলি একই কথা। তো এটাকেই বলা হয় তুল্য রোধ। ঠিক আছে? তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় শুধুমাত্র আমাদের এই সূত্রগুলো একটু জানতে হবে। এরপরে যখন আমরা সার্কিটে যাব তখন আমরা সার্কিটে দেখব যে কিভাবে সমান্তরাল শ্রেণী হিসাব করে কারেন্ট বের করতে হয়। ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাব কোষের সমবায়। এবার আমরা আলোচনা করব কোষের সমবায়। তাহলে কোষ মানে কি? কোষ মানে হলো ব্যাটারি, যেটাকে আমরা বলে থাকি তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ই আর ভি এই দুইটা জিনিসের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ই মানে হলো তড়িৎচালক শক্তি আর ভি মানে হলো বিভব পার্থক্য। আচ্ছা, দেখো, তড়িৎচালক শক্তিটা কি জিনিস? ধরলাম যে এইটা একটা রোধ
আর এইখানে এরকম একটা ব্যাটারি দেওয়া আছে। তো সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা শ্রেণী রোধের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয় কিরকম। যেমন যদি আমরা এখানে একটা 10 ভোল্ট বিভব পার্থক্য নেই, আর এইখানে যদি আমরা একটা রোধ থাকে 2 ওহম, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 2 ওহম রোধের ভিতরে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভোল্টেজ ড্রপ হবে। এখন যদি এরকম হতো যে এইখানে আরও একটা রোধ থাকতো, তাহলে এই রোধের ভিতরেও কিছুটা ভোল্টেজ ড্রপ হবে, আবার এই রোধের ভিতরেও কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। এখন খেয়াল করো যে এই তাহলে 10 ভোল্ট, এটা কি ই এর মান না এটা ভি এর মান? এটা হলো ভি এর মান, এটাকে বলা হবে বিভব পার্থক্য। এখন যদি এখানে কোনো অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে অভ্যন্তরীণ রোধ যদি আমি বলে দিই 0.1 ওহম, এখন এই অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি? অভ্যন্তরীণ রোধ জিনিসটা হলো যে কোষের ভিতরে বা ব্যাটারির ভিতরে যেই লিকুইড বা ব্যাটারি তৈরি করার ক্ষেত্রে যেই যাবতীয় জিনিসপত্রগুলোকে ব্যবহার করা হয়, এর ভিতরে যখন প্রবাহ চলে তার ভিতরে প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এটা হলো সার্কিটের বাইরে না, এটা ব্যাটারির ভেতরে। তাহলে তখন আমরা এটাকে আর বিভব পার্থক্য বলতে পারবো না, তখন আমরা এটাকে বলবো তড়িৎচালক বল বা ই। আচ্ছা, তাহলে এটা কেন আমরা বিভব পার্থক্য বলতে পারলাম না? কারণ কি, দেখো, বিভব পার্থক্য আমরা কখন বলবো, যখন এই পুরা সার্কিটে ব্যাটারির বাইরে যে বিভব পার্থক্যটুকু শো করবে সেটাকে আমরা বলে থাকি ভি, বিভব পার্থক্য। আর ই তড়িৎচালক বলটা হলো যে কাইন্ড অফ প্রকৃত ক্ষমতা, কার্যকর ক্ষমতা, এরকম একটা ব্যাপার। যে ই যখন 10 ভোল্ট আমি বললাম, তাহলে এই 10 ভোল্টের ভিতরে কিন্তু অভ্যন্তরীণ রোধে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেইটাকে আমি ধরে বলছি। মানে ই এর মান যখন 10 ভোল্ট, এই কিন্তু বাইরে মানে তার নিজস্ব ব্যাটারির ভিতর বাদে বাইরের সার্কিটে কিন্তু সে 10 ভোল্ট বিভব পার্থক্য দিতে পারবে না, কারণ তার ভিতরে অভ্যন্তরীণ রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আর যখন অভ্যন্তরীণ রোধটা থাকতেছে না, তখন তার ভিতরে ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তার যে বিভব পার্থক্য, সে বিভব পার্থক্যটা সে বাইরে দিতে পারবে, বা যে বিভব পার্থক্যটা দিয়ে সে বাইরের সার্কিটে বিভব পার্থক্য, ওই পরিমাণ বিভব পার্থক্য দিয়ে কাজ করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে পার্থক্যটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা জানি ই আই ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো, আমরা দেখছিলাম এরকম একটা সূত্র, যেই সূত্রটাকে আমরা কি বলছিলাম, ওহমের সূত্র। ওহমের সূত্র ছিল এরকম। তো এখান থেকে যদি আমি কারেন্ট বের করি, তাহলে কারেন্ট বের করতে চাইলে উপরে কি ভি, নিচে আর। এখন খেয়াল করো, যদি আমরা ব্যাটারির তড়িৎচালক শক্তির ক্ষেত্রে খেয়াল করি, তাহলে তড়িৎচালক শক্তি ভিটা কি হয়ে যাবে, ই হয়ে যাবে, এবং নিচে আর, এই আরটা কি, এই যে মেন রোধ যেটা আর, এই দুইটা মিলে তুল্য করলে আর পাওয়া যাবে, এবং তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, সেটা হলো স্মল আর। এখন এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি লেখা যায়, দেখো, ই সমান আই আর প্লাস আই স্মল আর। তাহলে আমরা জানি এই যে ওহমের সূত্র থেকে আই আর সমান ভি প্লাস আই স্মল আর। তাহলে এখানে ভি সমান বলা যাবে ই মাইনাস আই স্মল আর। এই যে দেখো, তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? পার্থক্যটা দাঁড়ালো যে ভি মানে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কোনটা হবে, যেটা তড়িৎচালক শক্তি থেকে তার অভ্যন্তরীণ রোধের ভিতরে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, সেই ড্রপটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ওটাই আমরা পাবো বিভব পার্থক্য বর্তনীতে। ঠিক আছে। এখন তাহলে খেয়াল করো, যদি এই ব্যাটারির ক্ষেত্রে বা তড়িৎচালক শক্তির ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ না থাকতো, তাহলে অভ্যন্তরীণ রোধ না থাক, জিরো হলে এই অংশটুকু থাকতো না। তাহলে আর ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তখন আমরা বলতে পারবো ভি ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে। তাহলে সহজ কথাই বললে যে তড়িৎচালক শক্তির ভিতরে অভ্যন্তরীণ রোধ থাকে, আর অভ্যন্তরীণ রোধ থাকার কারণে তার ভিতরে কিছু পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়। কিন্তু বিভব পার্থক্য বা ভি বলতে আমরা যেটা বোঝাই, সেটা হলো অভ্যন্তরীণ রোধ বা ভিতরে যে ড্রপটা হচ্ছে সেটাকে বাদ দিয়ে যে অবশিষ্টটুকু থাকবে সার্কিটে, সেটাই হলো ভি বা বিভব পার্থক্য। ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে এই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবো যে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক কি। অনেকের কাছে এটা মনে হয় যে তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য হয়তো একই জিনিস, কিন্তু একই জিনিস না, এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে যদি অভ্যন্তরীণ রোধ থাকে, সেটা হবে তড়িৎচালক শক্তি, আর যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, তাহলে সেইখানে আমি যে বিভব পার্থক্যটা পাবো সেটাই হবে পুরো সার্কিটের জন্য ভি বা বিভব পার্থক্য। আচ্ছা, এখন আসো কোষের সমবায়। তাহলে কোষের সমবায় হলো 3 ধরনের। একটা হলো শ্রেণী, সমান্তরাল, আর মিশ্র। তো আমরা আপাতত শ্রেণী দিয়ে আমাদের আলোচনা শুরু করব। তাহলে শ্রেণী সমবায়, যখন আমি কোষের আলোচনা করতেছি, তখন আমি বাইরের যে রোধটা আছে এই রোধটা নিয়ে খুব বেশি রোধ নিব না, কারণ রোধটাকে তুল্য রোধ হিসেবে আমরা একটা রোধ হিসেবে দেখাবো। দেখো,
তাহলে শ্রেণী সমবায় মানে কি? শ্রেণী সমবায় মানে আমাদের শ্রেণীতে একের অধিক ব্যাটারি থাকবে। তাহলে একের অধিক যদি ব্যাটারি থাকে আর বাইরে আমরা একটা রোধ দিয়ে দিলাম, এবার এখান থেকে আমরা বের করতে চাই, কি বের করতে চাই? প্রবাহের মান। তাহলে প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই এই পজিটিভ দিক থেকে প্রবাহটা এই বরাবর এদিকে আসবে, এদিক দিয়ে। এইটা যদি রোধের মান আর হয় তাহলে প্রবাহটা এদিক দিয়ে পাস করবে। ঠিক আছে, এখন খেয়াল করো, ব্যাটারির যদি মান দেওয়া থাকে, ব্যাটারির ক্ষেত্রে দুইটা দেওয়া থাকতে পারে, যে হয় ডিরেক্ট ভি দেওয়া থাকতে পারে। ভি দেওয়া থাকবে কখন? যখন অভ্যন্তরীণ রোধ থাকবে না, তখন ডিরেক্ট ওটা আমি ধরে নেব ভি। আর হতে পারে কি, যে তড়িৎচালক বল ই দেওয়া থাকতে পারে এবং সাথে অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকতে পারে। তাহলে আমরা কি করব? দেখো, ধরলাম যে এই ব্যাটারিগুলোতে তড়িৎচালক বলের মান দেওয়া আছে, মানে ই এর মান দেওয়া আছে এবং অভ্যন্তরীণ রোধ আর এর মান দেওয়া আছে। তাহলে ধরো এটা 2 ভোল্টের ব্যাটারি, এটা 0.1 ওহম। এটা ধরো 3 ভোল্টের ব্যাটারি, এটা 0.2 ওহম অভ্যন্তরীণ রোধ। এবং এটা 4 ভোল্টের ব্যাটারি, এইটা ধরো 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, আর বাইরে যে রোধটাকে দেওয়া আছে এইটা আমি ধরলাম 10 ওহম। তাহলে এখান থেকে আমরা কি বের করতে চাই? এখান থেকে আমরা কারেন্টের মান বের করতে চাই। এখন আমরা সকল সার্কিটে কারেন্টের মান বের করব কিভাবে? আমরা সকল সার্কিটে কারেন্টের মান বের করব হলো ওহমের সূত্র ধরেই। তাহলে ওহমের সূত্র ধরে I ইজ ইকুয়াল টু, উপরে আমরা কি বসাই দিব? এই যে খেয়াল করো, তড়িৎচালক বল হোক বা বিভব পার্থক্য হোক, সেই মানটাকে আমরা উপরে বসাবো। দেখো, আমরা যদি এই সার্কিটে একটু আসি, খেয়াল করো যে আমাদের কারেন্ট বের করার ক্ষেত্রে উপরে আমি ই নিছি। যখন ভি থাকবে তখন ভি নিব, যখন ই থাকবে তখন ই নিব। ভি এর সময় কি হবে? শুধুমাত্র নিচে একটা, মানে বাইরের রোধ, এগুলাকে বলা হয় বহিরোধ বা বাইরের রোধ। আর ই এর ক্ষেত্রে কি হবে? অভ্যন্তরীণ রোধ থাকবে। এখন যেভাবে চিন্তা করো যে নিচে তুল্য রোধ হয়, মানে নিচে শুধুমাত্র রোধ আসে। এখন রোধ মানে কি? সার্কিটে যত রকম রোধ আছে সবগুলাই। তাহলে দেখো, যদি আমরা এই রোধটাকে অভ্যন্তরীণ রোধের মতো করে চিন্তা না করে, রোধ তো রোধই, তাহলে রোধটা তো সার্কিটের ভিতরেই আছে, ব্যাটারির ভিতরে থাকলেও কি ওইটাও তো সার্কিটের সাথে কানেক্টেড। তাহলে আমরা কি বলতে পারি যে এই জায়গাতে আমাদের কয়টা রোধ আছে? টোটাল 3টা রোধ। তাহলে এই 3টা কি শ্রেণীতে আছে না? তাহলে এই যে এটার সাথে এটা যোগ যোগ করে আমরা পাইছি বড় আর, আর এই যে ছোট আরটাও কি হয়েছে? এর সাথে যোগ হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে চিন্তা করব যে উপরে কি আসবে? উপরে বিভব পার্থক্য হোক, তড়িৎচালক শক্তি হোক, যেই ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে সেটা আমরা ইউজ করব উপরে। তাহলে দেখো 2, 3, 4, এখন আমাদের ডিরেকশনগুলোকে খেয়াল করতে হবে শ্রেণীতে। এই সবগুলার পজিটিভ সাইড একই দিকে। তাহলে এই সব কারেন্টগুলো যখন এদিকে আসবে তখন একটা একটাকে কি করবে? সামনের দিকে যাওয়ার জন্য পুশ করবে। তাহলে এই প্রভাবিত করার কারণে, এবং 3টা যেহেতু একই ডিরেকশনে, এই জন্য এদেরকে আমরা করব যোগ, এরা যোগ হবে। তাহলে 2, 3, 4, এই যে 3টা যোগ আমরা যোগ করে দিলাম, দিয়ে আমরা কি পাইলাম? তুল্য কোষ। এবার নিচে আসবে রোধ। তাহলে খেয়াল করো, রোধের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব? অভ্যন্তরীণ রোধকে আলাদাভাবে আমরা চিন্তা করব না, সকল রোধকে আমরা একভাবে চিন্তা করব। তাহলে দেখো 10 ওহম, 0.1, 0.2, 0.5, এরা সবাই কি আছে? শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে কি হয়? শ্রেণী সমবায়ের জন্য যোগ হয়, আমরা একটু আগেই দেখছি, 0.2 প্লাস 0.5, শেষ। তাহলে তোমাদের টার্গেট কি? উপরে আমাদের লাগবে তুল্য কোষ আর নিচে আমাদের লাগবে টোটাল রোধ, রোধের তুল্য রোধ। এই সার্কিটের মধ্যে যত রকম রোধ আছে, সেটা কি বহিরোধ হোক বা অভ্যন্তরীণ রোধ হোক, সব রোধগুলোকে নিয়ে আমরা তুল্য করব। তাহলে তুল্য করার ক্ষেত্রে আমরা দেখব যে সবাই শ্রেণীতে থাকলে ডিরেক্ট যোগ, সমান্তরাল থাকলে সমান্তরালে যেভাবে তুল্য রোধ বের করতে হয় সেটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল আমাদের একটা টাইপ। এখন এরকম হতে পারে, ধরো কথার কথা, যে যদি এই 3টা ব্যাটারি ডিরেকশন সেম না হয় তাহলে কি করব? খেয়াল করো, দেখো এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা আমি ঘুরাই দিলাম, এই রকম দিলাম। তাহলে এই সাইডটা হয়ে গেল পজিটিভ সাইড। এবার যে কোনো ব্যাটারির একটা ডিরেকশনকে আমরা পজিটিভ ধরবো আর একটা ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরবো। এখন কোনটা পজিটিভ ধরবো কোনটা নেগেটিভ ধরবো সেটা কিভাবে? এইটা হিসাব করবো আমরা এইভাবে, যে ব্যাটারিকে আমরা নেগেটিভ করব না, ব্যাটারি যেন নেগেটিভ না হয়। আমরা এইভাবে চিন্তা করব যে ব্যাটারি বা কোষের মানটা যেন নেগেটিভ না হয়। তাহলে খেয়াল করো যে কোষের মানটা যদি আমরা নেগেটিভ অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে সাইড কয়টা? 2টা। তাহলে 2টা সাইডের মধ্যে খেয়াল করো যে এই 4 একটা সাইডে আছে, 2, 4 আর 2 কি একই ডিরেকশনে আছে, তাহলে এরা কি যোগ হবে। 4, 2 কত হলো? 6। আর 3টা কি আছে? বিপরীত ডিরেকশনে। তাহলে যেটা বড় থাকবে সেখান থেকে আমি ছোটটাকে মাইনাস করব। তাহলে আমরা এবার এই 3 এর সামনে দিব মাইনাস।
ঠিক আছে। এই আবার বাকি রোধ যেগুলো, রোধের হিসাবটা রোধের মতোই থাকবে, কারণ কি রোধ তো শ্রেণীতেই আছে, রোধের তো আর কোনো পজিটিভ নেগেটিভ ডিরেকশন হয় না, রোধ তো রোধই। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসের হিসাবটা বুঝতে পারছো আশা করি। দেখো, অথবা এরকমও হতে পারে, কিরকম হতে পারে, যে এই ব্যাটারিটা 3 ভোল্টের ব্যাটারি না হয়ে এই ব্যাটারিটা হয়ে গেল 10 ভোল্ট। তাহলে এই ব্যাটারিটা 10 ভোল্ট হলে এবার কিন্তু আমাদের প্রবাহের ডিরেকশনটা ঘুরে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরা প্রবাহ, সার্কিটের প্রবাহটা কিন্তু চলবে এই সাইড দিয়ে। কারণ কি এই ব্যাটারিটা, এই দুইটা ব্যাটারির চেয়ে এই ব্যাটারিটা 10 ভোল্টের ব্যাটারিটা কিন্তু বড়, ঠিক না? তো এই জন্য আমাদের এই ডিরেকশনগুলা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা এবার প্লাস মাইনাস কিভাবে ধরবো? ওই যে বললাম যে আমাদের টার্গেট হবে সবসময় নেগেটিভ অ্যাভয়েড করা, আমরা সবসময় পজিটিভ রাখবো। তাহলে দেখো 2 আর 4 এরা কি একই দিকে আছে, তাহলে 4 2 6, আর 10টা আছে বিপরীত দিকে, কিন্তু বড়কে 10 বড়। তো এই জন্য আমাদের এখানে এবার 10টাকে আমরা পজিটিভ নিব এবং 4 আর 2টাকে আমরা নেগেটিভ নিব। শেষ, তাহলেই হয়ে গেল। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হতে পারে? ব্যাটারিগুলো একই দিকে থাকতে পারে অথবা ব্যাটারিগুলো বিপরীত দিকে থাকতে পারে। তো দুইভাবে। আর আরেকটা শর্টকাট আছে সূত্র, যেটা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এইটাই ইজি, এক লাইনের ক্যালকুলেশন। তো আরেকটা আছে যে একই মানের ব্যাটারি হলে, এটা বইয়ে একটা সূত্র আকারে দেওয়া আছে, বাট আমাদের ওটা লাগবে না। কারণ তুমি যদি এই একই ধরো এই 3টা ব্যাটারি একই ডিরেকশনে আছে এবং 3টা ব্যাটারির মান সেম, তখন কি করবা? 3টা ব্যাটারি 2 2 2 হলে 2 3টা 2 হবে, বা 3টা 4 হলে 4 4 4 এরকম হবে। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেটরে করতে 1 মিনিটেরও কম সময় লাগবে এমসিকিউ এর জন্য। তো আদার্স যত জায়গাতে শর্টকাট বা সূত্র অ্যাভয়েড করা পসিবল আমরা অ্যাভয়েড করব, কারণ খুব বেশি জিনিস মুখস্থ রাখার চেষ্টা করা যাবে না। তো এই জন্য আমরা শুধুমাত্র সার্কিটের সব প্রবলেমগুলো একটা সূত্র দিয়ে সলভ করবো, সেটা হলো ওহমের সূত্র। ঠিক আছে, তাহলে তোমার এই সূত্রটাও তোমার মুখস্থ রাখার কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ অভ্যন্তরীণ রোধকে আমরা এক্সট্রা করে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা অভ্যন্তরীণ রোধকেও ওই সার্কিটের রোধের ভিতরেই ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই যে দেখো 10 ওহম, 0.1 0.2 0.5 এরা সবাই কি শ্রেণী। এই যে সবাইকে আমি শ্রেণীতে হিসাব করে তুল্য করে নিয়েছি। এখানে এক্সট্রা করে আমি অভ্যন্তরীণ রোধ কোনটা তাকে আমরা এক্সট্রা করে প্রায়োরিটি এখানে দিচ্ছি না। তাহলে আমাদের ওহমের সূত্র দিয়ে উপরে কি হবে? তুল্য কোষ, নিচে হবে তুল্য রোধ। সবাই মিলে তুল্য রোধ, আর সব ব্যাটারিগুলো মিলে তুল্য কোষ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের শ্রেণী সমবায়ের আলোচনা। এবার আমরা যাব সমান্তরাল সমবায়। তাহলে আমাদের শ্রেণী সমবায় হয়ে গেল, এবার আমাদের আলোচনা হলো কোষের সমান্তরাল সমবায়। তাহলে কোষের সমান্তরাল সমবায় মানে ব্যাটারি বা কোষ তারা সমান্তরালে থাকবে। এই যে দেখো, ব্যাটারি বা কোষ এরা থাকতেছে কোথায়? সমান্তরালে। এবং এদের সাথে আমরা একটা বহিরোধ নিয়ে নিলাম, যে বহিরোধকে আমি বললাম 10 ওহম। আচ্ছা, এখন খেয়াল করো, এদের 3 ভোল্ট, আমরা প্রথমে 3টা একই রকম ব্যাটারি আমরা নিচ্ছি 3 ভোল্টের। ঠিক আছে, 3 ভোল্টের আমরা একই রকম ব্যাটারি নিলাম, এবং এদের অভ্যন্তরীণ রোধ যেহেতু একই ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ আমরা বললাম 0.1 0.1 0.1 3টা। এখন এখান থেকে আমরা প্রবাহ বের করতে চাই, তাহলে প্রবাহটা কোন দিকে যাবে? অবশ্যই এদিকে আসবে। ঠিক আছে, প্রবাহটা অবশ্যই এদিকে আসবে। এখন দুইটা জিনিস সবসময় মনে রাখতে হবে সার্কিট সলভ করার জন্য। প্রথম কথা হলো শ্রেণীতে শ্রেণীতে প্রবাহ একই থাকে। এই দুইটা জিনিস, এই দুইটাকে বেস করে আমরা সার্কিট সলভ করবো। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীতে প্রবাহ একই থাকে এবং সমান্তরালে সমান্তরালে বিভব পার্থক্য একই থাকে। সমান্তরালে বিভব পার্থক্য একই থাকে, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীতে প্রবাহ একই থাকে এবং সমান্তরালে বিভব পার্থক্য একই থাকে। আচ্ছা, তাহলে সমান্তরাল অবস্থায় যদি বিভব পার্থক্য সেম থাকে, খেয়াল করো এইখানে যদি আমরা একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট বিবেচনা করি, যে একটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? অবশ্যই 3 ভোল্ট। এখানে যতগুলা ব্যাটারি থাকুক না কেন, যদি 10টা ব্যাটারি থাকে, 10টা ব্যাটারির জন্য এই দুই প্রান্তের বিভব পার্থক্য সবসময় 3 ভোল্টই থাকবে। কারণ কি? এরা সবাই আছে সমান্তরালে। তাহলে এখান থেকে যখন আমরা কারেন্ট বের করব, তাহলে আই ইজ ইকুয়াল টু, উপরে আসবে 3 বিভব পার্থক্য, আর নিচে ওই যে রোধের কথা বললাম, রোধকে আমরা কি, যারা যেই সব রোধ অভ্যন্তরীণ রোধ তাদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা সকলকে নিয়ে তুল্য রোধ হিসাব করব। তাহলে এই যে 10 ওহম, এই 10 থাকলো, এই 10-এর সাথে এই 3টা রোধ কি অবস্থায় আছে? সমান্তরালে আছে না? তাহলে এদেরকে আমি সমান্তরাল হিসাব করি, 0.1 1/0.1 প্লাস 1/0.1, এরা হয়ে গেল সমান্তরাল।
তাহলে এই তিনটাকে যখন আমি সমান্তরাল করে ফেলবো তখন ওই তিনটা মিলে যে সমান্তরাল রোধে যে তুল্য রোধটা পাবো সেটা আবার কি একই সার্কিটে থাকবে এর সাথে শ্রেণীতে, এই জন্য যোগ। এই তাহলে এখান থেকে আমরা যে কারেন্টের মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এই জায়গা থেকেও একটা শর্টকাট বই দেওয়া আছে যে তিনটা ব্যাটারি যদি সেম হয় তাহলে ওই ক্ষেত্রে একটা শর্টকাট আমরা এখানে বের করতে পারি, যদিও না জানলেও চলবে। তুমি এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো বেসিক জিনিসটা, তাহলে তোমার শর্টকাট না জানলেও চলবে। তারপরেও দেখো, যদি আমাদের তিনটা ব্যাটারি সেম হয় তাহলে কি তিনটার জন্য বিভব পার্থক্যের মান আমি ই লিখলাম, আর নিচে আর প্লাস তিনটার জন্য খেয়াল করো, তাহলে যদি তিনটা হয়, তিনটা হলে কি হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1/r এর উপরে ইনভার্স 1 তিনটার ক্ষেত্রে। তাহলে তিনটার জন্য অভ্যন্তরীণ রোধের মান সেম। এবার ই আর প্লাস এখান থেকে যদি আমি আর লসাগু করতাম তাহলে উপরে 3 আসতো ইনভার্স 1, তাহলে ই বাই আর প্লাস r/3। এখন এখান থেকে লেখা যায় 3 লসাগু করে উপরে উঠাই দিলে 3e/3r প্লাস আর। এখন দেখো, যদি এখানে তিনটা না হয়ে যদি n সংখ্যক ব্যাটারি হতো তাহলে n সংখ্যক ব্যাটারির জন্য আমরা লিখতে পারতাম ne/nr প্লাস r এরকম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই শর্টকাটটা বা এই কন্ডিশন, এই সূত্রটা কখন খাটবে? এই সূত্রটা তখনই খাটবে যখন একই মানের ব্যাটারি এবং তারা থাকবে সমান্তরালে। একই মানের সমান্তরাল, একই মানের এবং সমান্তরাল কোষ, একই মানের এবং সমান্তরাল কোষ, তাহলে সেক্ষেত্রে তখন আমরা এই শর্টকাটটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে সবসময় তো একই মানের ব্যাটারি নাও থাকতে পারে, যদি ডিফারেন্ট মানের ব্যাটারি থাকে বা ডিরেকশন যদি ডিফারেন্ট হয়, যে একই ডিরেকশনে সবসময় পজিটিভগুলো এদিকেই থাকবে এমন তো নাও হতে পারে। যেমন শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখলাম যে শ্রেণীর ক্ষেত্রে কি হতে পারে, ডিরেকশন ভিন্ন হতে পারে। তো সমান্তরালের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে কারশফের সূত্র ব্যবহার করতে হবে। কারশফের সূত্র ব্যবহার করে ওই সার্কিটগুলোকে আমরা সলভ করতে পারবো। তো এখন তাহলে চলে আসো আমরা কারশফের সূত্র সম্পর্কে একটু আলোচনা করি এবং এই কারশফের সূত্রতে কিভাবে এটা সমাধান করা যায় সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কিট নিব এবং সেই সার্কিট থেকে আমরা কারশফের সূত্র আলোচনা করব এবং এই সার্কিট কিভাবে সলভ করা যায় সেদিকে একটু দেখব। আচ্ছা দেখো, তাহলে আমরা এইখানে দুইটা ব্যাটারি নিলাম, এইখানে আমরা ব্যাটারি নিলাম দুইটা সমান্তরালে এবং এইখানে আমরা একটা রোধ নিলাম, তাহলে এই রোধটাকে আমরা বললাম আর, এবং এই ব্যাটারিটাকে আমরা বললাম E1 এবং R1 স্মল r1 মানে অভ্যন্তরীণ রোধ, E2 স্মল r2 অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে এইখান থেকে যে প্রবাহটা আমি পাবো সেটা I1, এখান থেকে যে প্রবাহটা আমি পাবো সেটা I2 এবং দুইটা মিলিত হয়ে এখানে আমি যে প্রবাহটা পাবো সেই প্রবাহটা হলো শুধু I। এখন আমাদের কারশফের সূত্র আসতে হবে। তো কারশফের সূত্রটা আমি সার্কিট দিয়েই আলোচনা করে দিই। দেখো, কারশফের সূত্রে দুইটা সূত্র আছে, একটাকে বলা হয় কেসিএল আর একটা হলো কেভিএল। এখন কেসিএল কি? কারশফস কারেন্ট ল। তাহলে কেসিএল এ কারশফ সাহেব বলতেছে যে যে কোনো একটা বিন্দুতে বিদ্যুৎ প্রবাহের বীজগাণিতিক যোগফলের মান শূন্য হবে। কিরকম? যে আমি একটা বিন্দু ধরলাম যে এই বিন্দুতে এরকম অনেকগুলা কারেন্ট আছে, তো কিছু কারেন্ট এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, আবার কিছু কারেন্ট এই বিন্দুতে ঢুকতেছে। ঠিক আছে, তাহলে এইটা I1, এইটা I2, এইটা I3, এইটা I4, এইটা I5। এখন যেহেতু বীজগাণিতিক যোগফল শূন্য বলছে, তার মানে কি যে আমরা যেহেতু একটা ঢুকতেছে একটা বের হয়ে যাচ্ছে, যে কোনো একটা ডিরেকশনকে আমরা পজিটিভ ধরবো আর একটা ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে ধরো যেই কারেন্টগুলো ভিতরের দিকে যাচ্ছে সেটাকে আমরা ধরলাম পজিটিভ এবং যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ধরলাম নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে কি হবে? I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইজ ইকুয়াল 0, বা I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I4 প্লাস I5। তো আলটিমেটলি এই সূত্রের একটা মেন থিম যেটা, যে কোনো একটা পয়েন্টকে যদি আমি চুজ করি সার্কিটের ভিতরে
তাহলে ওই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোনো কারেন্ট সে হোল্ড করতে পারবে না, সে কোনো কারেন্ট ধরে রাখতে পারবে না। যেই পরিমাণ কারেন্ট সেখানে আসবে মিলিত অবস্থায় ওই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে। এখন হতে পারে যে আসতেছে 5টা রাস্তা দিয়ে, বের হচ্ছে একটা রাস্তা দিয়ে, অথবা হতে পারে আসতেছে একটা রাস্তা দিয়ে এসে 5টা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, তাও হতে পারে এরকম। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করো যে 3টা রাস্তা দিয়ে কারেন্ট আসতেছিল এবং সেখান থেকে 2টা রাস্তা দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, কিন্তু ওই সমপরিমাণই বের হবে। ওই 3টা মিলে যতটুকু আসবে ওই 2টা রাস্তা দিয়ে আবার ওই পরিমাণই বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, যদি আমরা এই পয়েন্টটাকে বলি এ এবং এই পয়েন্টটাকে যদি আমরা বি বলি, তাহলে এ পয়েন্টের জন্য কিন্তু আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারি এই যে প্রথম সূত্রটাকে। তাহলে এ পয়েন্টের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, খেয়াল করো I1 এবং I2 এই পয়েন্টে আসতেছে আর বের হয়ে যাচ্ছে কে আই। তাহলে আমরা বলতে পারবো যে কেসিএল থেকে একটা সমীকরণ লেখা যায় I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণ এই পয়েন্ট, এখন ধরো বি পয়েন্ট, বি থেকে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারতাম কিনা, অবশ্যই পারতাম। বিতে আবার কি হচ্ছে দেখো, এই যে আই আসতেছে, আসার পরে সেই আইটা আবার 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে I1 I2-তে। তাহলে বিতে যদি কেসিএল অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের এই সমীকরণটাই আসতো। ওকে, এবার আমরা চলে যাব কেভিএল। কেভিএল হলো কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল। এখন কেভিএল কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমাদের একটু লুপ বুঝতে হবে। আচ্ছা, লুপ কি জিনিস? লুপ মানে হলো এক একটা চক্র, লুপ মানে হলো এক একটা চক্র। দেখো, তাহলে আমরা এখন দেখব কেভিএল। এখন আমরা আলোচনা করব যে কেভিএল জিনিসটা কি। কেভিএল জিনিসটা হলো এক একটা লুপ বা চক্র। দেখো, এই সার্কিট থেকে আমরা কেভিএলটা কিন্তু বোঝার চেষ্টা করব। সেটা হলো লুপ কি জিনিস। লুপ মানে যে আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম ঘুরে যদি আবার ওই জায়গাতে ফেরত চলে আসি তাহলে এটাকে একটা লুপ বলে, যে ঘুরে বারবার। এরকম হয় না যে আমি কোনো একটা রাস্তায় দেখা গেল যে আটকায় গেলাম, বারবার ঘুরে ফিরে আমি একই মোড়ে ঘুরে আসতেছি, বারবার রাস্তা ভুলে গেছি। তো এটা কি বলে, যে একটা লুপের মধ্যে আমি আটকাই গেছি, যে একটা ঘটনাই বারবার ঘটতেছে আমার সাথে। তো এই লুপটা হলো যে কোনো এক জায়গা থেকে শুরু করে আবার ঘুরে ওই জায়গাতে ফেরত চলে আসে, এটাকে বলে একটা লুপ। এখন এই সার্কিটের দিকে খেয়াল করো, এই সার্কিটের মধ্যে কি কি লুপ হতে পারে। এ থেকে শুরু করলে এ থেকে উপরের রাস্তা দিয়ে বি এবং নিচের রাস্তা দিয়ে আবার এ, এইটা একটা লুপ হতে পারে। এ থেকে উপরের রাস্তা দিয়ে বি হয়ে আবার এই যে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে এইখানে আসলে এইটা একটা লুপ হতে পারে। আবার এ থেকে শুরু করে নিচ দিয়ে গেলাম, এই গিয়ে এদিক দিয়ে ঘুরে আবার এই জায়গায় ঘুরে এতে চলে আসলে এটা একটা লুপ হতে পারে। এখন লুপ যে আমাদের এ থেকেই শুরু করতে হবে এমন কোনো কথা নাই, চাইলে আমরা বি থেকেও লুপটাকে শুরু করতে পারতাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন একটা সার্কিটের মধ্যে এরকম অনেক লুপ হতে পারে। আমাদের প্রবলেম সলভিং এর জন্য আমাদের দেখতে হবে যে কি কি বের করা দরকার। যেমন দেখো, এখানে আমরা কি কি বের করতে চাচ্ছি, এখানে আমাদের বের করার টার্গেট হলো I1 এবং I2, এই 3টা জিনিস। তাহলে আমরা জানি যে যে কোনো সমাধানের ক্ষেত্রে যতগুলো আননোন টার্ম থাকে ততগুলো সমীকরণ দরকার। তাহলে দেখো, অলরেডি একটা সমীকরণ তো আমি পাইছি, তাহলে আমার আর 2টা সমীকরণ লাগবে। তো এই 2টা সমীকরণের জন্য আমি কেভিএল অ্যাপ্লাই করে এখান থেকে 2টা লুপের সমীকরণ আমরা বের করে নিব। তাহলে 3টা সমীকরণকে সমাধান করলে আমাদের I1 I2 3টা জিনিস বের হয়ে আসবে। আচ্ছা, এখন লুপগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় খেয়াল করো। তাহলে এখানে আমি প্রথমে সবসময় আমরা চেষ্টা করব ছোট ছোট লুপ নেওয়ার, ছোট লুপ। তাহলে ছোট লুপ বলতে এ থেকে উপর দিয়ে বি আবার নিচ দিয়ে আবার এ। তাহলে এই লুপটাকে আমি বলতে পারি যে এ থেকে E1 বি আবার E2 এ, এইটা হলো আমাদের একটা লুপ। এখন লুপের ক্ষেত্রে আমাদের কি খুঁজতে হবে, লুপের ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তাহলে এ থেকে শুরু করে দেখো, এ থেকে শুরু করে যখন আমরা এদিক দিয়ে যাচ্ছি তাহলে এখানে যেসব জায়গাতে রোধ থাকবে সেখানেই ভোল্টেজ ড্রপ হবে, যেখানে রোধ থাকবে সেখানেই ভোল্টেজ ড্রপ হবে। এখন দেখো, এ থেকে যখন আমি শুরু করলাম তাহলে এই যে এর ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ আছে এই ব্যাটারির ভিতরে, তাহলে এই অভ্যন্তরীণ রোধের ভিতরে ভোল্টেজ ড্রপ হবে। আর ভোল্টেজ ড্রপ মানে কি, ভি ইজ ইকুয়াল টু IR। আই মানে হলো এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট, এবং তার ভিতরে যে রোধ আছে সেই রোধ। তাহলে দেখো I1 R1। ঠিক আছে, ওকে। এরপরে বিতে চলে আসো, এর মাঝখানে আর কোনো রোধ নাই, এই জন্য ভোল্টেজ ড্রপও হবে না। এরপরে আবার নিচ দিয়ে আসো, দেখো এর ভিতরে আবার একটা রোধ আছে R2, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হবে I2 R2। ঠিক আছে, আচ্ছা।
এখন এদের ডিরেকশনগুলো এদের সামনে কি প্লাস হবে না মাইনাস হবে, এটা আমরা কিভাবে ঠিক করবো? এটা আমরা ঠিক করব যে আমরা লুপ অ্যাপ্লাই করার আগে তো সার্কিট দেখেই বুঝতে পারবো যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দেখো কারেন্ট কি সবসময় পজিটিভ দিক থেকেই বের হবে, সবসময় পজিটিভ দিক থেকে কারেন্টটা বের হয়, তাহলে কারেন্টের দিক থেকে কোন দিকে? পজিটিভ দিকে। তাহলে আমাদের লুপের ডিরেকশন মানে আমরা যেই লাইন বরাবর লুপটা নিলাম, যেমন আমরা লুপটা নিছি কি এ থেকে শুরু করে E1 বি, তাহলে এদিকে, তাহলে আমার লুপের ডিরেকশন বা লুপের দিকটা কোন দিকে? এদিকে, আবার ঘুরে এদিকে। এখন আমার লুপের ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন যদি মিলে যায় তাহলে সেটা হবে পজিটিভ, যদি না মেলে তাহলে নেগেটিভ। খেয়াল করো, এ থেকে যখন আমি বি এর দিকে যাচ্ছি তখন আমার যাওয়ার দিকটা এদিকে, বাট কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে, আমার উল্টা দিকে, তো এই জন্য এটা হবে মাইনাস। আবার বি থেকে এদিকে খেয়াল করো, যখন আমি এদিকে যাচ্ছি, এই যে বি থেকে শুরু করে যখন আমি এই দিকে যাচ্ছিলাম, তাহলে আমার লুপের ডিরেকশন বা দিকটা কোন দিকে? এদিক, কিন্তু কারেন্টও যাচ্ছে কোন দিকে? ওই দিকেই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, বুঝতে পারছো আই থিঙ্ক। এবার আমাদের দেখতে হবে যে আমি যে লুপটা নিলাম সেই লুপের মধ্যে ব্যাটারি আছে কিনা, কারণ ব্যাটারি বা এরাও তো বিভব পার্থক্য হিসেবেই কাউন্ট হয়। তাহলে ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারিটা এভাবে মনে রাখবা যে সার্কিটের ভিতরে আমি ব্যাটারির কোন প্রান্ত, মানে আমি যেই লুপের ডিরেকশনে যাচ্ছি সেই লুপের ডিরেকশনে আমি ব্যাটারির কোন প্রান্ত দিয়ে যাচ্ছি। দেখো, যখন আমি আমার ডিরেকশন এদিকে, মানে যখন আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, তখন আমার ব্যাটারির প্রান্ত কোনটা পড়ছে? পজিটিভটা পড়ছে না? তাহলে পজিটিভটা যদি পড়ে তাহলে প্লাস E1। এবার দেখো, আবার বি থেকে যখন আমি এদিকে যাচ্ছি তাহলে ব্যাটারির কোন প্রান্তটা আমার সামনে পড়ছে? মাইনাস, নেগেটিভটা, তাহলে মাইনাস E2 সমান 0। এই তো আশা করি আমি যথেষ্ট খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম লুপের বিষয়টা। তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হিসাব করতে হবে, ব্যাটারি হিসাব করতে হবে এবং পজিটিভ নেগেটিভ হিসাব করতে হবে। এই তিনটা জিনিস খেয়াল করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, আসো তাহলে আমরা এখানে মানগুলোকে বসাই দেই। তাহলে মাইনাস, আচ্ছা মান বসানো বলতে এখানে কিন্তু আমরা কোনো মান ধরে নেইনি, তো ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখলাম যে I2 R2 মাইনাস I1 R1 সমান E2 মাইনাস E1। এবার যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে এটাকে আগে লেখা যাবে E1 মাইনাস E2। ঠিক আছে, তাহলে যদি আমাদের এখানে মানগুলো দেওয়া থাকতো তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিয়ে এখানে একটা সমীকরণ পাইতাম, পাইতাম না? যেমন ধরো অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকতো, তারপরে হলো ব্যাটারির মান দেওয়া থাকতো, তখন আমরা এই মানগুলোকে এখানে বসাই দিতাম। আচ্ছা, এরপরে দেখো যদি এখান থেকে আমরা আরেকটা লুপ নেওয়ার চেষ্টা করি, সেই লুপটা কি হবে? লুপটা এ থেকে নিলাম, বি দিয়ে এই দিক দিয়ে আসবো। এবার আমি নিচের লাইন দিয়ে আসতেছি না, আমি আসতেছি কোন দিক দিয়ে? আর এর উপর দিয়ে। তাহলে এবার আমি লুপটাকে লিখলাম যে E1 বি আর, এরপরে আবার এ তে গিয়ে শেষ হলো। এইটা হলো একটা লুপ। এখন দেখো এই লুপের মধ্যে আমাদের কি খুঁজতে হবে যে ভোল্টেজ ড্রপ কোথায় কোথায় হচ্ছে? এ থেকে আমাদের যাত্রা শুরু, তাহলে এ থেকে যাত্রা শুরু করলে এই যে R1 এর ভিতরে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে I1 R1। তাহলে বলো এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ এই যে আমি যাচ্ছি এই ডিরেকশনে, বাট কারেন্ট যাচ্ছে আমার উল্টা ডিরেকশনে। এই পয়েন্টে যখন আসলাম, আসার পরে এদিকে আসো, এবার দেখো এবার ভোল্টেজ ড্রপ হওয়ার জায়গা কোথায়? এই যে এটা একটা জায়গা, এই যে এটা একটা আর, তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, আর আর এর মধ্যে কারেন্ট কতটুকু যাচ্ছে? এই যে মেন কারেন্ট আই পরিমাণে, এই যে আই কারেন্ট যেটা আসবে, এই আই কারেন্টটাই তো যাবে আর এর ভিতর দিয়ে। তাহলে আই আর, এবার বলো পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে। কারণ কি? কারণ এই যে আমার ডিরেকশনটা এদিকে, কারণ আমি লুপটা নিছি কোন দিক থেকে? এই যে এদিক থেকে। এদিকে খেয়াল করো, E1 এর পরে বি, বি এর পরে আর, বি থেকে আর এর দিকে, কিন্তু কারেন্ট যাচ্ছে কোন দিকে? এদিকে, তাহলে আমার সাথে উল্টা, তাহলে মাইনাস। এবার আমাদের খুঁজতে হবে যে আমাদের লুপের লাইনে ব্যাটারি আছে কয়টা বা আছে কিনা? একটা ব্যাটারি আছে। তাহলে আমি যখন যাচ্ছিলাম ব্যাটারি কোন প্রান্ত দিয়ে গেছি? পজিটিভ প্রান্ত, তাহলে প্লাস E1। এইটা হলো আমাদের আরেকটা লুপ, আরেকটা সমীকরণ। ঠিক আছে, তাহলে এই তিনটা সমীকরণ থেকেই আমরা I1 I2 এই তিনটা মানকে বের করে ফেলতে পারবো। তো এই লুপ জিনিসটা বুঝতে হবে, সব সার্কিটের ক্ষেত্রেই এই সমীকরণ বা লুপ নেওয়ার বিষয়টা সেম। দেখা গেছে যদি এখানে রোধ বেশি থাকতো বা ব্যাটারি আরেকটা বেশি থাকতো তাহলে আমাদের লুপ আরেকটু বেশি নিতে হতো লুপের সমীকরণ। তো খুব বেশি এইচএসসির জন্য খুব বেশি ক্রিটিক্যাল বা বড় প্রবলেম দেয় না যে অনেক বেশি লুপ নিতে হবে, এরকম হয় না। সর্বোচ্চ তিনটা লুপ সর্বোচ্চ নিলেই হয়ে যায়। তাহলে ঠিক আছে, এই হলো আমাদের লুপের ব্যাপার। এখন যদি আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া থাকতো কি কি, একটা ধরো E1 E2
R1 R2 আর ক্যাপিটাল আর এই মানগুলো দেওয়া থাকে প্রশ্নে। তাহলে এই মানগুলো যদি প্রশ্নে দেওয়া থাকতো তাহলে তখন আমি এই তিনটা জিনিসকে বের করে ফেলতে পারতাম এই তিনটা সমীকরণ সমাধান করে। কোনটা? এই একটা, এই একটা আর এই একটা। এই তিনটা সমীকরণকে সমাধান করে এই মানগুলো বসাই দিয়ে তখন আমি I1 I2 এর মান বের করে ফেলতে পারতাম। তো আমাদের মেন উদ্দেশ্যটাই ছিল কি, আমাদের এই লুপগুলা নিয়ে আলোচনা করা, যে আসলে লুপগুলা কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকেই মানগুলা বসায় ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারতাম আমাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র। চলো তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বের করার চেষ্টা করি। কিরকম? ধরো তাহলে এবার আমরা আরেকটা লুপ নিতে পারতাম কিন্তু এখানে, যদিও আমাদের এই তিনটা জিনিস বের করার জন্য আর লুপ নেওয়া দরকার নাই, বাট আমরা এখান থেকে একটা ছোট্ট সূত্র বের করার চেষ্টা করব। সেই সূত্রটা বের করার জন্য আমরা একটা লুপ নিচ্ছি। দেখো তাহলে এবার আমরা লুপটা নিব নিচ দিয়ে এ, তারপরে নিচ দিয়ে বি, এরপরে আবার এই দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিই। তাহলে I1 R1 প্লাস IR ইজ ইকুয়াল টু E1, কারণ এখানে একটা মাইনাস আসবে, ওটা এই পাশে চলে গেল। আচ্ছা, তাহলে এইটাকে আমরা সমীকরণ 2 দিলাম, এইটাকে আমরা সমীকরণ 3 দিলাম। আচ্ছা, এবার আমরা যদি এখানে আরেকটা লুপ নেই, সেটা কি নিচ দিয়ে, তাহলে এ ই টু বি, এ ই টু বি আর এ, এই লুপটা যদি আমরা নিই তাহলে এবার কি হবে খেয়াল করো। এই লুপের ক্ষেত্রেও একই, ভোল্টেজ ড্রপ খুঁজতে হবে আমাদের কোথায় কোথায়। R2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে R2 এর মধ্যে যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে I2 R2। এরপরে ব্যাটারি আছে, দেখো তাহলে ব্যাটারির কোন প্রান্ত দিয়ে ঢুকতেছি আমি? পজিটিভ প্রান্ত দিয়ে, তাহলে প্লাস E2। এরপরে আসো আর, তাহলে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে মাইনাস IR। আচ্ছা, I2 R2 এটা কিন্তু আমাদের মাইনাস হবে। আচ্ছা, আর কোথাও ভোল্টেজ ড্রপ না, 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে I2 R2 প্লাস IR ইজ ইকুয়াল টু E2। এইটাকে আমি দিলাম সমীকরণ 3। আচ্ছা, এবার খেয়াল করো, যদি সমীকরণ 3কে, সমীকরণ 3 তো আগেই ছিল, সরি, এটা সমীকরণ 4। তো আমাদের সূত্রটা বানানোর স্বার্থে আমরা কি করতেছি, যে এইখান থেকে এই সমীকরণকে যদি আমরা R1 দিয়ে ভাগ করে দিতাম তাহলে কি হতো একটু খেয়াল করো তো। তাহলে IR ডিভাইডেড বাই R1 ইজ ইকুয়াল টু E1 বাই R1, এরকম হতো না? আবার এই সমীকরণটাকে যদি আমরা R2 দিয়ে ভাগ করে দিতাম তাহলে কি হতো, IR ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু E2 বাই R2। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, কোন দুইটাকে? এই যে এইটার সাথে এইটাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে কি হবে? যোগ করে দিলে দেখো I1 প্লাস I2 প্লাস IR বাই R1, দেখো এখানে IR বাই R1, এখানে IR বাই R2। তাহলে দুইটাকে যখন আমি যোগ করে দিব, এদের থেকে IR কমন নিলে লেখা যায় 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইজ ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা? আচ্ছা, ধরো এখানে আমি লিখেই দিই যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা 5, এটা 6, তাহলে আমরা সমীকরণ 5 এবং 6কে যোগ করে দিছি, যোগ করে দিয়ে আমরা এটা পাইছি। এখন এখান থেকে এই যে দেখো, এই যে KCL এর I1 প্লাস I2 এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে আমরা I লিখতে পারবো। তাহলে I প্লাস IR 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইজ ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। এবার এখান থেকে যদি আমরা আইটা কমন নিয়ে নিই তাহলে কি লেখা যায়? 1 প্লাস R 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইজ ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। অতএব যদি এখান থেকে আমরা I বের করতে চাই তাহলে উপরে থাকবে E1 বাই R1 প্লাস E2 বাই R2, আর নিচে থাকবে 1 প্লাস R ইন্টু 1 প্লাস R1 বাই 1 প্লাস R2। এই এখন দেখো এখানে এটা হলো R2। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এবার এই জিনিসটা খেয়াল করো যে এইটাকে আমরা চাইলে একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। মানে
যদি আমরা এই সার্কিট থেকে আই এর মান বা মেন প্রবাহ বের করতে চাই, তাহলে সেই মেন প্রবাহ বের করার জন্য যদি আমরা কারশফ ব্যবহার না করে ডিরেক্টলি এই সূত্রটাকে ব্যবহার করি, তারপরও আমরা এখান থেকে আই এর মানটা বের করতে পারবো। এখন এই টাইপের সার্কিটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কি হয়, যে তোমাকে বলেই দিবে প্রশ্নে যে কারশফের সূত্রের সাহায্যে সমাধান করো বা কারশফের সূত্রের সাহায্যে বের করো। বা যদি এই কথা না বলে, তাহলে তুমি চাইলে এই ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবা, তবে না করাই বেটার। কারণ এইখানে নাম্বার কম পাওয়ার চান্স থাকে বা নাম্বার কাটার চান্স থাকে এই সূত্র ডিরেক্ট ব্যবহার করলে। তবে তুমি চাইলে এমসিকিউ এর জন্য এই সূত্রটাকে মুখস্থ রাখতে পারো, যদিও এই টাইপের প্রবলেম এমসিকিউতে আসে না। তাহলে আগেরটার জন্য আমরা সূত্র দেখছিলাম, মনে আছে? আগেরটার জন্য আমরা একটা সূত্র দেখলাম এরকম, যে I ইজ ইকুয়াল টু এন আর বাই এন, সরি এন ই বাই এন আর প্লাস আর, এই যে একটা সূত্র। আর এই সূত্র, এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য কি, যদি এই রকম ব্যাটারি সমান্তরালে যে ব্যাটারিগুলো আছে, যদি ব্যাটারিগুলো একই মানের হয় তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। আর ব্যাটারিগুলো যদি একই মানের না হয় তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, যেখানে আমাদের ব্যাটারির মান ভিন্ন এবং অভ্যন্তরীণ রোধও ভিন্ন হবে। যদি এখানে দুইটা ব্যাটারি না হয় তিনটা ব্যাটারি হতো, তাহলে তখন আমরা এখানে প্লাস E3/R3, এখানে প্লাস 1/R3 এইভাবে আমরা ব্যবহার করতে পারতাম। যদি চারটা ব্যাটারি হলে চারটার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তবে আমাদের সবচেয়ে ভালো উপায় হলো এই কারশফটা শিখে রাখা, কারণ কারশফ তো এমনিতেও তোমার শিখতে হবে, কারণ কারশফ দিয়ে প্রশ্নে বলে দিবে, বেশিরভাগ প্রশ্নে তোমাকে বলেই দিবে যে সার্কিট দিয়ে কারশফের সূত্রের সাহায্যে সমাধান করো, বা কারশফের সূত্রের সাহায্যে এটা বের করো, বা কারশফের সূত্রের সাহায্যে দেখাও, যে এরকম এরকম জিনিসপত্র বলবে। তো সেই জন্য তোমাকে এই লুপের বা কারশফের জিনিসটা শিখতেই হবে। তো এই সূত্র মুখস্থ না করলেও চলতেছে, বাট তারপর আমি দেখাই দিলাম। তাহলে কারশফের সূত্র দিয়ে করলে কিন্তু আমাদের এই পর্যন্তই যথেষ্ট ছিল, মানে এই যে 3 নম্বর সমীকরণ পর্যন্তই, 3 নম্বর সমীকরণ পর্যন্ত হিসাব করলে কিন্তু আমরা মান বের করে ফেলতে পারতাম। কিভাবে দেখো, আমি তোমাকে একটা অঙ্ক করে দেখাই দেই। আচ্ছা, তাহলে দেখো, এবার আমরা, আমাদের তো সূত্র প্রতিষ্ঠা একটা করা হয়ে গেল, এটাই দেখানোর উদ্দেশ্য ছিল আমার এই সূত্রটাই। তো এখন আসো আমরা এখান থেকে মান বের করা যায় কিভাবে, বা আমরা এখানে এখন মানগুলো ধরে নিব। যেমন আগের বার আমরা আর আই এইসব দিয়ে করলাম, কিন্তু এবার আমরা এইসব দিয়ে না করে আমরা মান দিয়ে করব। দেখো যে এই সার্কিটের ধরো যে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 ওহম, এরপর এইখানে R2 যেটা ছিল এইটা ধরো দেওয়া আছে 0.2, আর এখানে E2 যেটা ছিল সেইটা ধরো, আচ্ছা E2 থাকুক, E2 সমান ধরো এখানে দেওয়া আছে 5 ভোল্টের ব্যাটারি। এরপরে R1 সমান দেওয়া আছে ধরো 0.1 ওহম, আর E1 সমান দেওয়া আছে 3 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে? তাহলে এবার আমরা তো যেহেতু এই যে মানগুলো দরকার ছিল সেই মানগুলো আমরা এখানে নিয়ে নিলাম। এবার আমরা এই তিনটা মান I1 I2 বের করতে পারবো, দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার এখানে আমরা মান বসাই দিব। দেখো, তাহলে এখানে যদি আমরা মান বসাই দেই, খেয়াল করো, বা I1 R1, তাহলে R1 এর মান কত? 0.1, তাহলে মাইনাস 0.1 I1, তারপরে I2 R2, তাহলে দেখো R2 এর মান কত? 0.2 I2, এবার প্লাস E1 3 মাইনাস 5 সমান 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0.1 I1 মাইনাস 0.2 I2, আর এই পাশে হলো 2, এইটাকে সমীকরণ দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এরপরে এবার এইখানে আমরা মান বসাই দিব। তাহলে এইখানে মান বসাই দেই, দেখো কি হয়, বা I1 R1, তাহলে মাইনাস 0.1 I1 মাইনাস IR, তাহলে 10I, কারণ এই যে দেখো আর এর মান 10, প্লাস প্রথম ব্যাটারি হলো 3 ভোল্টের সমান 0, বা 0.1 I1 প্লাস 10I ইজ ইকুয়াল টু 3। তাহলে এইটাকে আমরা দিলাম সমীকরণ 3। এবার আমাদের কাজ হলো, আচ্ছা, সমীকরণ সমাধান করা। তাহলে সমাধান করার জন্য আমি আই এর মানটা বসাই দিই, এখানেই বসাই দিই। তাহলে আই এর মান যদি আমি বসাই দিতাম, তাহলে আই সমান কি? I1 প্লাস I2 সমান 3। তাহলে 0.1 I1 প্লাস, যেহেতু I1 দুটো যোগ করে দিই তাহলে কত হয়? 10.1, তারপরে 10 I2 সমান 3। এইটাকে আমরা বলি সমীকরণ 3। এবার দেখো, আমাদের টার্গেট হলো 2 এবং 3 এই দুইটা সমীকরণকে সমাধান করা। 2 এবং 3 এই দুইটা সমীকরণকে আমাদের কাজ হলো সমাধান করা, ঠিক আছে? তাহলে
এই টাইপের প্রবলেম সলভ করার জন্য বা এগুলো সমাধান করার জন্য আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করতাম, বাট এখন এই ঝামেলাগুলোতে আমরা যাবো না, এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে একবারে হিসেব করবো। আর এটা প্রশ্ন পরীক্ষাও করা যাবে, লাস্টে লিখতে হবে যে ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ব্যবহার করে আমরা মানটা I1 এর মান পাইলাম 6.82 এত অ্যাম্পিয়ার, এবং I2 এর আমরা মান পাচ্ছি, I2 এর মান পাচ্ছি 6.589 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। জাস্ট একটা জিনিস এখানে মিস করে গেছি, এটা মাইনাস হতো, ক্যালকুলেটরে আমি খেয়াল করিনি, তাহলে যদি এটা মাইনাস হয় তাহলে জাস্ট আমাদের এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এইটার সাথে এইটা একটু ক্যালকুলেশন করে মিলাই দেখে নিও যেটা মিলতেছে কিনা, এই মানগুলোকে ওখানে বসাই দিও, দিলে দেখবা যে ওই মানটা আসে কিনা, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনের জন্য হয়তো একটু কম বেশি হতে পারে ফ্র্যাকশনের জন্য, বাট ওই মানে ওইরকমই মান আসবে। তো আমার কাছে ক্যালকুলেটরের প্রবলেম থাকায় আমি ওই ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, ক্যালকুলেশনটা তোমরা করে নিও। তাহলে আমরা এখানে আলোচনা করলাম সমান্তরাল সমবায়। এবার আমরা সমান্তরাল সমবায় আলোচনা করলাম, প্লাস কারশফের সূত্র আলোচনা করলাম। এরপরও যদি কারো কারশফের সূত্র নিয়ে সমস্যা থাকে তোমরা জানাও, তাহলে সেক্ষেত্রে আমি কারশফের সূত্র নিয়ে একটা আলাদা আরও বিস্তারিত একটা আলাদা ক্লাস আপলোড করে দেবো। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব মিশ্র সমবায়। এরপরে আমাদের আলোচনা হবে মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে বুঝতেই পারতেছো যে এখানে শ্রেণীতেও থাকবে ব্যাটারি, আবার সমান্তরালেও ব্যাটারি থাকবে, ঠিক আছে।